প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে ভারতের 5টি রাজ্যে আগামী মাসে নির্বাচন: পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পন্ডিচেরি। তো আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্যগুলির মাঝে পশ্চিমবঙ্গ এবং আসাম দুটোতেই নির্বাচন। পশ্চিমবঙ্গে নির্বাচন 23 দু দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন 23 এপ্রিল এবং 29 এপ্রিল। ফল প্রকাশিত হবে 4 মে। প্রতিবেশী আসামে নির্বাচন 9 এপ্রিল, ফল প্রকাশিত হবে 4 মে। বলছিলাম, পশ্চিমবঙ্গের নির্বাচন এবার অন্য মেজাজে, অন্য রকম পরিবেশে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারে নির্বাচন একটু ব্যতিক্রম এই কারণেই, নির্বাচন কমিশন অনেক বেশি, বলতে গেলে অনেক বেশি করে পশ্চিমবঙ্গের দিকে নজর। এরই মাঝে নির্বাচন কমিশন কর্তৃক SIR এর মাধ্যমে প্রায় 60 লক্ষ ভোটকে তারা ইস্যুতে রেখেছে। মানে ওরা অংশ নিতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত জানানো হবে নির্বাচনের কদিন আগে। কারণ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে অনেক ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে এবং নির্বাচন কমিশন সারা ভারতবর্ষেই বিভিন্ন রাজ্যের ভোটার লিস্টের মাঝে মৃত ব্যক্তি বা একজনের একাধিক কেন্দ্রে ভোটার, একাধিক রাজ্যে ভোটার, এই ধরনের ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। যে কারণে এই বিষয়টি অত্যন্ত আলোচিত বিষয় পশ্চিমবঙ্গে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে একেবারেই সুনজরে নেননি। তিনি পশ্চিমবঙ্গের উপর এক ধরনের বিমাতাসুলভ আচরণের অভিযোগ তুলে তিনি পর্যন্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, কিন্তু কাজ হয়নি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নির্বাচন কমিশন তাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলি করতে পারবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। বেকায়দায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝে আপনাদেরকে বলি যে পশ্চিমবঙ্গে বাম রাজনীতির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেসের অবস্থাও যে খুব ভালো তা নয়। গত নির্বাচনে, অর্থাৎ 2021 সালের নির্বাচনে বাম রাজনৈতিক দলগুলি কোনো আসন পায়নি, শুধু কংগ্রেস একটি আসন পেয়েছিল। এবারের নির্বাচনে হয়তো কংগ্রেসের অবস্থা একটু ভালো হতে পারে এই কারণেই যে কংগ্রেসের মুসলিম ভোটারের সংখ্যা অনেক জায়গার চেয়ে ভালো। যে কারণে কংগ্রেস হয়তো এবার 10-12টি সিটে পাশ করতে পারে বলে পশ্চিমবঙ্গের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা জানিয়েছেন। আহ, পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট, পশ্চিমবঙ্গের জনসংখ্যার 29% ভোটার মুসলিম। সেই মুসলিম ভোট একটা বিশাল ম্যাটার নির্বাচনের জন্য মুসলিম ভোট যেদিকে যাবে সেদিকে স্বাভাবিকভাবে একটা পরিবর্তনের আশা করা যায়। কিন্তু এবার পশ্চিমবঙ্গে মুসলিম ভোটের মাঝে ব্যাপকভাবে মানে গ্রুপিং বা ভাঙ্গন সৃষ্টি হয়েছে। যেমনটি ছিল তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদে সম্প্রতি বাবরি মসজিদ বানানোর প্রক্রিয়াও হাতে নিয়েছেন এবং এই মসজিদটির কাজ শুরু হয়েছে। তিনি একজন প্রভাবশালী নেতা ছিলেন তৃণমূলের মুসলিম নেতাদের মাঝে, তিনি বেরিয়ে গেছেন। এদিকে ISF, যারা মানে ফুরফুরা শরীফের যে পীর,
তাদের যে এলাকা, সেই এলাকায় তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। সেখানে কম্প্রোমাইজ করতে গিয়ে এক ধরনের বেকায়দায় বলতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস গতবার যে সিটগুলি পেয়েছিল তার চেয়ে এবারের সিটের সংখ্যা তাদের কমতে পারে বলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে তথ্য পাওয়া গেছে। এরই মাঝে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, বাম রাজনৈতিক দল, মুসলিম যে আম আদমি পার্টি, যেটি নেতা হুমায়ুন কবির, তিনিও তার প্রার্থিতা ঘোষণা করেছেন 179টি আসনে। আইএসএফ জোট করেছে বাম রাজনৈতিক দলগুলির সঙ্গে। শেষ পর্যন্ত আইএসএফ এর ভূমিকা কতটুকু হবে? এদিকে হায়দ্রাবাদ থেকে আসা ওয়াসি উদ্দিনের মিম যে রাজনৈতিক দল, মুসলিম সংখ্যালঘু রাজনৈতিক দল, তারাও জাতীয়ভাবে ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে। তারা পশ্চিমবঙ্গেও এবার নির্বাচন করবে। তারা সম্ভবত হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট বাঁধতে পারে বলে এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে। যে কারণে হুমায়ুন কবির অন্তত 15টি আসনে তাদের প্রার্থিতা এখনো ঘোষণা করেনি। কারণ মিম যদি তাদের সঙ্গে আসে তাহলে তারা এই আসনগুলি মিমের জন্য ছেড়ে দিবে। এদিকে এদিকে আরেকটি বিষয়, অল্প কথায় আসাম প্রসঙ্গে একটু ঘুরে কথা বলে আসে, যে আসামের অবস্থা কংগ্রেস থেকে আসাম সাবেক মানে কংগ্রেস রাজ্য সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের কজন প্রভাবশালী নেতা এরই মাঝে বিজেপিতে জয়েন করেছে। তো আসামে যে ঘটনাটি ঘটছে এখন, সেটাতে মনে হচ্ছে যে আসামে এক ধরনের দলবদলের যে প্রক্রিয়া চলছে, সেখানে কংগ্রেসের অবস্থা খুব যে ভালো নয় তা কংগ্রেস নিজেও হয়তো অনুমান করতে পারছে। এরই মাঝে আসামেও একই অবস্থা, মুসলিম ভোটের সংখ্যা অনেক, এবং আসামে অনেকগুলি আসনে মুসলিম ভোটগুলি জয় পরাজয় নিশ্চিত করতে পারে, সেই অবস্থানে রয়েছে আসামের মুসলিম ভোটাররা। মুসলিম ভোটারদের সঙ্গে আসামের ভোটে কংগ্রেসের সঙ্গে তাদের একটি সমঝোতা হতে পারে। সেই সমঝোতায় হয়তো তারা অনেক আসন পাবে, কিন্তু সেইগুলি সরকার গঠনের জন্য এনাফ হবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি এখন আসামের মুখ্যমন্ত্রী, তিনি ব্যাপকভাবে নির্বাচনের আগে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে নির্বাচনে জয়ের জন্য অন্য দল থেকে, বিশেষ করে কংগ্রেস থেকে যারা আসছেন তাদেরকেও তিনি প্রার্থিতা ঘোষণা করেছেন। আর আসামের নির্বাচন খুব একটা বেশি দূরেও নয়, আসামের নির্বাচনটা সবার আগে 9 এপ্রিল আসামের নির্বাচন। প্রিয় দর্শক, বলছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই অত্যন্ত বেকায়দায় এই কারণেই, মুসলিম ভোটে মাঝে যেহেতু ভাঙ্গন, গ্রুপিং বা বিভিন্ন দল, মুসলিম দলগুলি এক কাট্টা হচ্ছে। তাদের একটা অভিযোগ সেটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন আসলেই মুসলিমদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে থাকেন। কার্যত তিনি ক্ষমতায় যাওয়ার পরে মুসলিমদের জন্য তেমন কিছু করেন না। এই বিষয়টি তারা এখন বুঝতে পেরেছে। যেমনটি ধরা যাক, মুসলিম ও বেকার, প্রচণ্ডভাবে মুসলিম বেকার রয়েছে পশ্চিমবঙ্গে। তাদের ভাগ্য উন্নয়নের জন্য তেমন কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তার নির্বাচনের আগে প্রতিশ্রুতি
ছাড়া তাছাড়া পিছিয়ে রয়েছে মুসলিম সম্প্রদায় বিভিন্নভাবে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবভাবেই মুসলিম সমাজ অনেক পিছনে। যে কারণে মুসলিম সমাজ এখন বুঝতে পারছে যে নির্বাচন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিশ্রুতি তাদেরকে দেন, এবং নির্বাচন শেষ হওয়ার পরে তাদের প্রতি আর কোনো ধরনের খোঁজখবর তিনি রাখেন, তার কোনো দৃষ্টান্ত নেই। যে কারণে ভিতরে ভিতরে মুসলিম সম্প্রদায় তার মমতা ব্যানার্জির দলের প্রতি অনেকাংশেই ক্ষেপা বলা যেতে পারে। এরই মাঝে গত দুদিন আগেই পশ্চিমবঙ্গে ঈদ উপলক্ষে রেড রোডে যে বিশাল ঈদের জামাত হয়েছে, সেখানে স্বয়ং মমতা ব্যানার্জি তিনি উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যেটি বিষয়টি পশ্চিমবঙ্গে অত্যন্ত আলোচিত হয়েছে, এমনকি মুসলিম সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ তারাও সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেই ঈদের জামাতে গিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক বক্তব্য, এবং তিনি প্রায় উন্মাদের মতো যে সমস্ত কথাবার্তা বলছেন, সেটি একটি পবিত্র জায়গায়, বিশেষ করে ঈদের মতন একটি পবিত্র দিনের ঈদের জামাতে গিয়ে এ ধরনের বক্তব্য কোনো অবস্থাতেই খাপ খায় না। যে বিষয়টি নিয়ে অনেকেই কথাবার্তা বলছে, পুরো বক্তৃতায় মমতা ব্যানার্জি যা করলেন তা হলো পুরা স্টেজ ঘুরে নিজের হাতে মাইক্রোফোন নিয়ে তার চিরাচরিত যে স্টাইল তিনি করেন, মঞ্চে তিনি পুরা পায়চারি করতে করতে কথা বলেন। এটাই ওনার স্টাইল। এবং এমন ভাবে মনে হচ্ছিল যে তিনি খুব খুব ক্রুদ্ধ, সবকিছুতেই তিনি একেবারে মানে জড়সড় অবস্থা। যে কারণে তার উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, ভীতি, আতঙ্ক এই নির্বাচনকে ঘিরে সেটি পরিষ্কার তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে। এবং তার বক্তৃতা, বক্তৃতার বিষয়বস্তু, বক্তৃতার স্টাইল, বক্তৃতার ভাষা, সব মিলিয়ে তিনি সমালোচিত হয়েছেন। এটা অনেকাংশে এরকম যে তিনি গেলেন ঈদের মাঠে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য, ঈদ মুবারক জানানোর জন্য। সেখানে গিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য, যেন অনেকাংশে যে ধান বানতে শিবের গীত গাওয়া। তো মমতা ব্যানার্জি সবসময় এটা করেন, কিন্তু তার এই ফাঁকিবাজি, যেটা পশ্চিমবঙ্গের মুসলিম নেতাদের বাসায়, সেটা তারা এখন অনেকটা বুঝতে পেরেছেন। তারা বলছেন যে মমতা ব্যানার্জি নির্বাচন এলেই ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত করেন, এবং নির্বাচন চলে যাওয়ার পরে তিনি মুসলিম সম্প্রদায়ের কে এক ধরনের বিমাতা সুলভ আচরণই বলা যেতে পারে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, পয়সা দিয়ে মানুষকে কতদিন খুশি রাখা যায়। এবং পশ্চিমবঙ্গের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তারা চায় তারা শিক্ষায় শিক্ষিত হতে, তাদের সন্তানরা কাজ করতে, ভালো স্কুলে পড়তে, এবং তারা রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চায়। পশ্চিমবঙ্গের মুসলিমরা এমন নয় যে তারা নির্যাতিত হচ্ছে আর বাংলাদেশে এসে পড়ছে, তা না। পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর যত ধরনের বিমাতা সুলভ আচরণ যদিও হয়, বিক্ষিপ্তভাবে হইতেই পারে, সেটা অসম্ভব কিছু না। এর পরেও কিন্তু তারা সেই দেশেই থাকে, সেখানেরই তারা ভূমিপুত্র, এবং তারা অনেক কিছুর পরেও তারা কোনো অবস্থাতেই দেশ ছেড়ে পালিয়ে যায় না। আজ পর্যন্ত বাংলাদেশেও সরকার বা বাংলাদেশের প্রতিবেশী রাজ্য মানে যে জেলাগুলি রয়েছে, কেউ বলবে না যে পশ্চিমবঙ্গ থেকে 5টা 10টা বা 1টা 2টা পরিবার যারা ভারতে অত্যাচারিত হয়ে বাংলাদেশে এসেছে, এই রেকর্ড কিন্তু নেই। বাংলাদেশের হাজার হাজার হিন্দু ভারতে গেলেও ভারত থেকে এখন পর্যন্ত অন্তত 1971 সালের পর বাংলাদেশে কোনো ভারতীয় মুসলিম বাংলাদেশে আত্মরক্ষার জন্য আসেনি।
প্রিয় দর্শক, বলছিলাম যে বাংলাদেশের নির্বাচনে বারবার সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে এই কারণেই যে নির্বাচনে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ভোট একটি বিশাল জয় পরাজয় নির্ধারণে ভূমিকা রাখে, এবং সেই কারণেই মুসলিমদেরকে নিয়েই আলোচনা বেশি, যেহেতু মমতা ব্যানার্জির প্রতি মুসলিম সম্প্রদায় এবার মুখ ফিরিয়ে নেয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণে মমতা ব্যানার্জিও প্রায় উন্মাদের মতো আচরণ করছেন। এদিকে মমতা ব্যানার্জি আরো বিপদে পড়েছেন সেই কারণে যে আগের বারের চেয়ে বিজেপির অবস্থান পশ্চিমবঙ্গে বেটার, অনেকটাই ভালো। 21-এ তারা প্রায় 80টি আসন পেয়েছিল, এবার বিজেপি বলছে তারা এবার ক্ষমতায় যাবে। পশ্চিমবঙ্গে এ নিয়ে অনেক আলোচনা, পশ্চিমবঙ্গের মানুষের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে এরই মাঝে। মোদির থেকে শুরু করে বিজেপির যারা বড় বড় নেতা, বিশেষ করে যোগী আদিত্যনাথ বা অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সভাপতি নতুন যিনি হয়েছেন নবীন যাদব, তিনি সহ সকলেই পশ্চিমবঙ্গের দিকে আকৃষ্ট হচ্ছেন। অন্তত তারা এবার পশ্চিমবঙ্গে নির্বাচনে তারা জয়ী হতে চায়। এই প্রেক্ষিতে মমতা ব্যানার্জি আরো বেশি করে উদ্বেগ প্রকাশ করছেন। প্রিয় দর্শক, বলছিলাম মমতা ব্যানার্জির যে নিজের আসন, তিনি গতবার নির্বাচন করেছিলেন নন্দীগ্রাম থেকে। সেই নন্দীগ্রামে তিনি বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন, কিন্তু এবার সিনারিও আর একটু চেঞ্জ হয়েছে। যেমনটি শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রামের পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির যে নিজের হোম কনস্টিটিউন্সি যেটা ভবানীপুর, সেই তিনি ভবানীপুর থেকেও এবার নির্বাচন করবেন। মমতা পড়েছেন আরো চাপে। এই কারণেই চাপে মমতা একটি আসন থেকে নির্বাচন করছেন, যেটি ভবানীপুর, যেখানে তার নিজস্ব বাসভবন। কিন্তু এই এই ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী নির্বাচন করে, এরই মাঝে তারা অলরেডি প্রার্থিতা ঘোষণা করেছে, নির্বাচনের নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে অনেকেই মনে করছে। কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে বিজেপি মাঝে যেমন তার শক্ত অবস্থান, তেমনি সাধারণ মানুষের মাঝেও সে একটি শক্ত অবস্থান করে নিয়েছেন। সেই প্রেক্ষিতে ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে পরাজিত করে, তাহলে আশ্চর্য হবার কিছু নেই বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। প্রিয় দর্শক, বলছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন দিনের পর দিন অত্যন্ত জোরালো হচ্ছে, জমে উঠেছে। মমতা ব্যানার্জি তো ওই দিন বললো যে খেলা হবে, তো এবার খেলা বোধহয় আসলেই খেলা ভালো হবে, যেটা মনে হচ্ছে। বিজেপিও একেবারে চারিদিক থেকে এমনভাবে একটি ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, সেই ধাক্কায় শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি কোথায় যাবে, কি হবে বলা মুশকিল এখন পর্যন্ত। আর মমতার যে দুধেল গাই, তিনি ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে বলেন দুধেল গাই, কারণ তারা ভোট দেয়। তিনি বলেন কথায় কথায়, যে গাই দুধ দেয় সেই গাই লাথি দিলেও সহ্য করা যায়। তো এই 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 মুসলিম সম্প্রদায় যেহেতু এখন বেঁকে বসেছে, সেই প্রেক্ষিতে মমতা ব্যানার্জির অবস্থান যে অনেকাংশেই নরবরে, তা তিনি উপলব্ধি করতে পারছেন। আর মুসলিম সম্প্রদায় কেনই বা মমতা ব্যানার্জির পিছে পিছে এত করে থাকবে, যাতে করে, কারণ তাদের জীবনের যে মান উন্নয়ন, সে মান উন্নয়ন হচ্ছে না। তাদের যে শিক্ষা দীক্ষা, তাদের যে সামাজিক অবস্থান, তাদের বেকারত্ব, সবকিছু মিলিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের মাঝে এক ধরনের খুব হতাশা রয়েছে, এবং এই খুব এবং হতাশার পরিপ্রেক্ষিতেই মমতা ব্যানার্জির থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে অনেকের ধারণা। তো শেষ পর্যন্ত
দেখা যাক নির্বাচন কি হয়। আমরা এখন থেকে রতন তালুকদার লাইভে আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে অন্তত সপ্তাহে 2-3 দিন আমরা কথা বলবো। নির্বাচন 23 এবং 29শে এপ্রিল এবং 4 মার্চ, না, মে, সরি, মেতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে পরিস্থিতি কোন দিকে যায়। তবে আমরা প্রতি সপ্তাহে এখন থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।